তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের ভিডিওতে আমি কোনো ব্লগ বানাচ্ছি না। আমার আজকের ভিডিওটা হচ্ছে আমার সেই সমস্ত ভাই বোন, দাদা দিদি বা বাংলার সেই সমস্ত মানুষদের জন্য যারা 2026-এ প্ল্যান করছেন কি ব্যাঙ্গালোরে শিফট করবেন বা কাজের জন্য বা যাই হোক পড়াশোনার জন্য। তো আমার এই ভিডিওটা তাদের জন্য ডেডিকেটেড। আর এই ভিডিওটা আমি শেয়ার করব যে এখানে আসার আগে কী কী জেনে রাখা দরকার। তো আজ থেকে প্রায় ২ বছর আগে আমি ব্যাঙ্গালোর এসেছিলাম আমার কাজের জন্য আর কি। আর এখানে আসার পরই আমাকে অনেক কিছু নিয়ে সাফার করতে হয়েছিল। প্রথমত ঘর খুঁজতে, তারপরে খাবার নিয়ে, তারপরে ট্রান্সপোর্টেশন, লিভিং কস্ট, এসব নিয়ে অনেক কিছু আমাকে গাইড করার কেউ ছিল না। অনেক কিছু সাফার করতে হয়েছিল আমাকে। তোমরা যাতে আমার মতো এরকম সাফার না করো তার জন্যই আমার আজকের এই ভিডিওটা বানানো। ভিডিওটা পুরো স্কিপ না করে শেষ অবধি দেখো। আশা করি কিছুটা হলেও ভিডিওটা তোমাদেরকে হেল্প করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো, কারণ তোমাদের জন্য এরকমই অনেক ভিডিও আমি আনতে থাকবো। বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আজকের প্রথম টপিক হচ্ছে যে ব্যাঙ্গালোর আপনি কেন আসবেন। তো ব্যাঙ্গালোর আসার নানা রকম কারণ হতে পারে। প্রথমত হতে পারে যে আপনি কোনো জব পেয়েছেন যার জন্য আপনাকে ব্যাঙ্গালোরে শিফট করতে হচ্ছে, বা পড়াশোনার জন্য বা যাই হোক। তো প্রথমে বলে দিই যে এখানে কোন কোন জবের জন্য ভালো রিকোয়ারমেন্ট রয়েছে বা যে জবের জন্য এখানে লোকেরা আসেন। তো মূলত টেক ইন্ডাস্ট্রি বা যারা স্টার্ট আপ করছেন বা যে সমস্ত ভাই বোনেরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা টেক ফিল্ডে পড়াশোনা করেছেন, তো সেই সমস্ত মানুষদের জন্য এটা খুবই ভালো জায়গা। মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা আছেন এখানে, তো বলবো অলমোস্ট 80% লোক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ইভেন আমি যখন কলেজে পড়তাম আমার এক টিচার আমাকে বলেছিলেন যে কখনো যদি ব্যাঙ্গালোর যাও তো আর সেখানে গিয়ে যদি তোমার বাড়ির ছাদ থেকে একটা ঢিল ছোড়ো, তো সেই ঢিলটাও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মাথায় গিয়ে পড়বে। মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রফেশনের পপুলারিটি এখানে এতটাই। আর এর মধ্যে বলে রাখি যে ব্যাঙ্গালোর হচ্ছে এখানে সুযোগের শহর। তো এখানে এলে আপনি এরকম লোকের সাথে নেটওয়ার্কিং বা কি বলবো কানেক্টিভিটি খুব ভালো থাকে। তো অনেক লোকের নতুন নতুন লোকের সাথে পরিচয় হয়, আপনি অনেক কিছু শিখতে পারেন। কারণ একটা জিনিস হচ্ছে কি, ব্যাঙ্গালোর যেহেতু স্টার্ট আপ কালচারের জন্য খুব ফেমাস, বড় বড় টেক ইন্ডাস্ট্রি, তোমরা টেক করছো বা ইঞ্জিনিয়ারিং পড়ছো, তোমরা জানো যে অনেক বড় বড় কোম্পানি যেমন গুগল, মাইক্রোসফট, অ্যাডোবি, আরও ফ্যাং কোম্পানি, বাকি অ্যাকসেঞ্চার, টিসিএস, উইপ্রো, এসব তো আছেই। তো এরকম অনেক বড় বড় কোম্পানি ব্যাঙ্গালোরে আছে। এই অপরচুনিটির অভাব তো এখানে নেই। তো মূল বক্তব্য হচ্ছে কি, যদি টেক ইন্ডাস্ট্রি বা এসবের জন্য তোমরা আসতে চাও অবশ্যই আসো। এবার বলে রাখি আমার কিছু ভাই বোন বা দাদা দিদি এরকমও আছে যারা এখানে নানা রকম কাজ আছে, যেমন টেক ইন্ডাস্ট্রি ছাড়াও আরও অনেক কাজ থাকে, যেমন ব্যাক অফিস জব বা যেমন রেস্টুরেন্টে জবের জন্য আসে অনেকে, অনেকে শেফের কাজে আসে। তাদের জন্য বলে রাখি যে ব্যাঙ্গালোরে লিভিং কস্ট অনেক হাই। চেষ্টা করো যে কোম্পানির হয়ে তুমি জব করতে আসছো এখানে বা যেখানে কাজ পাচ্ছ, যদি তোমাকে রুম, খাবার দাবার এসব প্রোভাইড করে আর একটা ডিসেন্ট স্যালারি প্রোভাইড করে, তবেই চেষ্টা করো ব্যাঙ্গালোরে আসা। হয়তো এখানে লিভিং কস্ট অনেক বেশি। এর একটা খুব ভালো উদাহরণ আমি দিতে পারি। সেটা হচ্ছে এখানে আমি যে জলের জার কিনি, যেটা বেঙ্গলে আমি আমার বাড়িতে 20 টাকায় পেতাম, 20 টাকাও নয়, ইভেন 10 টাকায় পেতাম, আর বাড়িতে দিয়ে গেলে 20 টাকা নিতেন। সেটাই এখানে দাম হচ্ছে 55 টাকা নর্মাল জল। বুঝতে পারছো কতটা এক্সপেন্সিভ। আর রুম রেন্ট তো ধরে নাও 1 BHK 15,000 থেকে শুরু, যেটা কলকাতায় অ্যারাউন্ড 9-10-এর মধ্যে হয়ে যায়। সেই জন্যই বলে রাখা ভালো, খুব ভালো ডিসেন্ট স্যালারি হলে, মানে অ্যাটলিস্ট 30 to 40, ঠিক আছে, ডিসেন্ট মেনে নেওয়া যায়, তার মধ্যে হলে তবেই তোমরা ব্যাঙ্গালোরে এসব। নয়তো আরও অন্যান্য সিটি আছে যেখানে লিভিং কস্ট কম, তো সেগুলো তোমরা ট্রাই করতে পারো। বাকি অপরচুনিটি তো এখানে অনেক বেশি। এরকম যদি হয় যে তোমরা প্রথমে শুরু করতে চাইছো একটু কষ্ট করে থেকে, আসতে পারো। কিছু স্ট্রাগল তোমার হবে, তারপরে ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, তো জব অপরচুনিটি সম্পর্কে তো তোমাদের বললাম। এবার আসা যাক কি মান্থলি কস্ট, ঘর ভাড়া এসব এখানে কেমন। তো থাকার জন্য ব্যাচেলারদের জন্য মূলত দুটো অপশন আছে, একটা হচ্ছে পিজি আর একটা হচ্ছে ফ্ল্যাট। তো পিজির রেন্ট এখানে কি বলবো, মানে অনেক রকম শেয়ারিং হয়, 1 শেয়ারিং, 2 শেয়ারিং, 3 শেয়ারিং, 4 শেয়ারিং। 4 শেয়ারিং অব্দি দেখেছি, 5th শেয়ারিং হয় কিনা আমার ঠিক জানা নেই। সিঙ্গেল শেয়ারিং এর কস্ট মোটামুটি ধরে রাখো 12 থেকে 17,000, মানে একটা ঘরে তুমি একা থাকবে। তারপরে আছে 2 শেয়ারিং, 2 শেয়ারিং মোটামুটি ধরে রাখো 9 থেকে 10। 3 শেয়ারিং ধরতে পারো 7 থেকে 10। 4 শেয়ারিং একটু কম হয়েছে, 4 শেয়ারিং ধরতে পারো কি 4 থেকে 7-এর মধ্যে ভালো 4 শেয়ারিং পেয়ে যাবে। পিজির ফুড হিসাবে বলবো, আমি আগে হায়দ্রাবাদেও ছিলাম 1 বছর, আর এখন ব্যাঙ্গালোরেও 2 বছর ধরে আছি। তো পিজির ফুড আমার যেটা মনে হয়েছে কি, হায়দ্রাবাদের থেকে ব্যাঙ্গালোরের পিজি ফুড অনেক বেটার। কারণ হায়দ্রাবাদের একটা ডিফারেন্স আমি দেখেছিলাম কি, ওখানে খুবই শুকনো 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 খাবার দিত আর কি। ডাল শুকনো, সবজি শুকনো, মানে উচ্ছে ভাজা আমার ভালো লাগে, বাট ওটা একদম শুকনো করে ভেজে দিত, আর ডালটা দিত একদম গাঢ় ডাল, শক্ত সে বলে বোঝানো যাবে। তো সেই দিক দিয়ে ব্যাঙ্গালোরে কিছুটা বাঙালি ভাব আছে, মানে ঝোল টোল তো পেয়ে যাবে, সাম্বার রাইস এসব পাওয়া যায়। আমার পার্সোনালি যেটা মনে হয়েছে সেটা হচ্ছে হায়দ্রাবাদের থেকে ব্যাঙ্গালোর ফুড অনেক বেশি টেস্টি আর চিপও। হ্যাঁ, তো পিজির কথা যখন বললামই, আরেকটা জিনিস বলে রাখি যে ভালো পিজি এখানে কোথায় পাবে। তো এখানে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে মারাথালি। তো যার আশেপাশে অনেক বড় বড় টেক পার্ক আছে, যেমন কি বলবো মান্যতা টেক পার্ক অ্যারাউন্ড 5 থেকে 7 কিলোমিটার, তারপরে বাগমানে এইসব আছে। মারাথালি থেকে তোমরা কি করতে পারো, বাস নিয়ে ডেলি কমিউট করতে পারো। তো বাসটা এখানে খুবই একটা চিপ আর খুব ভালো অপশন, মানে বাসের সার্ভিস খুবই ভালো। প্রত্যেক বাস খুব টাইমে আসে এবং ভাড়া নিয়ে কোনো ঝঞ্ঝাট নেই, ফিক্সড ভাড়া একদম। প্রতিটা স্টপের জন্য 5 টাকা করে নেয় আর কি, নর্মাল বাস, আর এসি বাসে 10 টাকা। তো 1
একটা স্টপ 5 টাকা, দুটো স্টপ 10 টাকা, এরকম টাইপের ভাড়া আর কি। তো এরকম করে কমিউট করতে পারো। তো এরকম করলে একটু চিপে থাকতে পারবে। মারাত্রিতে স্ট্রিট ফুড ইভেন কিছু কিছু বেঙ্গলি দোকানও আছে। আমি একটা কাকিমার দোকানে খেতাম যার নাম হচ্ছে বাঙালি হোটেল। তো উনি খুবই কম দামে 80 টাকার মধ্যে মাছ ভাত পেয়ে যেতাম। এটা আমি হায়দ্রাবাদে কোনোদিন স্বপ্নেও ভাবিনি। তো সেই সব তো আছেই। তো পিজি তো বললাম, এবার আসা যাক ফ্ল্যাটের ভাড়ায়। তো ফ্ল্যাট ভাড়া এখানে 1 বিএইচকে অ্যাটলিস্ট ধরে রাখো 15,000 থেকে শুরু। 15-র নিচে তুমি ফ্ল্যাট পাবে না, সে তুমি যেখানেই যাও। মানে কি বলবো, খুবই একদম ভাঙাচোরা ঘর টাইপের হলে সেটা পেতে পারো, বাট অ্যাটলিস্ট ধরে রাখো 15,000 1 বিএইচকে। আর সেই সাথে ডিপোজিট দিতে হয়। ডিপোজিট বলতে কি, ঘরে ঢোকার আগে একটা অ্যাডভান্স ফি আমাদের পে করতে হয়। সেটা ভ্যারি করে 50 থেকে 70 এরকম ধরতে পারো, এভারেজ 50 ধরতে পারো। হ্যাঁ, যেটা বলছিলাম 1 বিএইচকে নিলে দেখে নেবে যে সেমি ফার্নিশড আছে কিনা। তো ভেতরে সেমি ফার্নিশড হলে কি হয়, আলমারি টালমারি এরকম। আর ফুল ফার্নিশড হলে তো খুবই ভালো, বাট সেমি ফার্নিশড হলে তোমাকে কিছু জিনিস নিজে কিনতে হবে, যেমন কি বেড, তারপরে ওয়াশিং মেশিন বা এরকম যদি ম্যানেজ করতে পারো তো ভালো। তো এইসব কিছু নিজে কিনতে হয়, তো এর জন্য কিছুটা কস্ট তোমার যাবে এর পিছনে। বাট এটা ওয়ান টাইম সেট আপ। তো আমি 2 বছর ধরে আছি, একবার কিনেছিলাম, ওটাই এখনো চলছে। আর কিছু আমার খারাপ হয়নি, কিছু হয়নি। আর সার্ভিস খুব ভালো, কিছু খারাপ হলে কল লাগাবে, ইনস্ট্যান্ট চলে আসবে। যে ভালো অপশন হয় যে যদি তোমরা বন্ধু বান্ধব মিলে একটা শেয়ারিং ফ্ল্যাট নিতে পারো। তো আমি যখন এখানে এসেছিলাম, আমার কোনো সেরকম বন্ধু এখানে ছিল না। সবাই মোটামুটি হায়দ্রাবাদ আর মোটামুটি কলকাতাতেই শিফট হয়ে গেছিল। তো আমি একাই এসেছিলাম এখানে। আর যারা আমার অনেক আগে এসেছিল তারা তো অলরেডি শিফট হয়ে গেছিল। পক্ষে একটাই অপশন ছিল। তো প্রথমে আমি পিজি নিয়েছিলাম। আমার পিজি 15,000 টাকা ভাড়া নিত। তো সেখানেই খেতাম দিতাম, আর কাকিমার দোকান ছিল বাইরে, ওখানে খেয়ে নিতাম। তারপরে আমি ফ্ল্যাটে শিফট হই। ফ্ল্যাটে শিফট হওয়ার পর আমার ভাড়া হচ্ছে 1 বিএইচকে ভাড়া হচ্ছে 15,000, আর আমার ডিপোজিট নিয়েছিল 50,000। শেয়ারিং এ থাকলে কি হয়, শেয়ারিং এ থাকলে ধরো 3 বিএইচকে ফ্ল্যাট, তো 50,000 ভাড়া, তো সেটা তোমরা 3 জন মিলে ডিভাইড করে নিলে। কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে ধরো 3 জন অলরেডি আছে, এবার একজন ছেড়ে দিল, এবার তাদের জিনিসপত্র অলরেডি আছে, তোমাকে খালি কিছু ইনিশিয়াল সেট আপ কস্ট পে করে তুমি তার সেই রুমটা নিতে পারো। তো এরকম কিছু কিছু গ্রুপ আছে ফেসবুকে, যেগুলো তোমরা জয়েন করতে পারো। ওখান থেকে এইসব নিউজ পেয়ে যাবে যে কোথায় কি খালি হচ্ছে, কোথায় কি রুম আছে না আছে। তো এটা একটা টিপস ধরে রাখতে পারো, এটা আশা করি তোমাদের খুব হেল্প করবে। হ্যাঁ, ভাড়াটা বলে দিই, 2 বিএইচকে মোটামুটি 25 থেকে 40 ধরতে পারো। আর 3 বিএইচকে তো ভাই একদম মাথা চারা ভাড়া, 30 থেকে অ্যাটলিস্ট 70 অব্দি যেতে পারে, ইভেন 1 লাখও যেতে পারে। 3 বিএইচকে ভাড়া প্রচুর, যদি ভালো সোসাইটিতে দেখো। আর এই ছিল ভাড়া, রেন্ট ফ্রেন্ড। তো এই ছিল ঘর ভাড়া। এবার আসি হাত খরচায়। তো হাত খরচা মোটামুটি 10 থেকে 12,000 লেগেই যায় মাসে। প্রথমত যদি বাসে মানে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করো তো একটু কম হবে। মারাতালি আশেপাশে থাকলে অফিস যাতায়াত করতে কি বলবো 500 থেকে 600 মধ্যে তোমার অফিস কমপ্লিট হয়ে যাবে। আর খাওয়া দাওয়ার জন্য ডেলি যদি 200-300 এরকম হিসাব করে চলো, তো অ্যাটলিস্ট 200 × 30 তো 6,000 করে লেগেই যাবে। সেরকম কিছু সিনেমা টিনেমা, মুভি টুভি, অ্যাক্টিভিটি এসব করে যদি একটু ভালো করে মেনটেন করতে পারো, তো 10 থেকে 12-র মধ্যে ইজিলি মেনটেন হয়ে যাবে। তো আমি এরকমই করতাম, সবকিছু মেনটেন করে, তো আমার হয়ে যেত 10 থেকে 12-র মধ্যে। হ্যাঁ, এবার যদি তুমি উড়িয়ে বেড়াও, যে মনে করবো হ্যাঁ ভালো মাইনে পাচ্ছি, উড়িয়ে দেবো 15,000, তো সেটা করতেই পারো, সেটা তো অবশ্যই সম্ভব। বাট হ্যাঁ, আমি মানে আমার দিক থেকে বললাম আর কি। আচ্ছা, তো ঘর ভাড়া তো তোমাদেরকে বললাম। এবার আসি তোমরা ঘর খুঁজবে কিভাবে। তো ঘর খোঁজার এখানে অনেক রকম রাস্তা আছে। প্রথমত হচ্ছে তোমরা প্রত্যেক জায়গায় গিয়ে, প্রত্যেক জায়গায় দুদিকে ক্রস থাকে, তো ক্রসের ভেতরে ভেতরে গিয়ে চেক করতে পারো যে ওখানে কোথাও বোর্ড লাগানো আছে কিনা। তো আমি যেটা করেছিলাম, আমি মারাতালিতে খুঁজছিলাম, তো প্রত্যেক ক্রসে গিয়ে ক্রসের ভেতরে ঢুকে ঢুকে প্রত্যেক পিজিতে ঢুকে সেখানে খোঁজ নিচ্ছিলাম যে রুম খালি আছে নাকি। তো এরকম করে একটা পেয়ে গেছিলাম। আর আরেকটা অপশন হচ্ছে, কিছু কিছু অ্যাপ আছে যেমন নো ব্রোকার বা ফেসবুক গ্রুপ আছে, যেখানে তোমরা পেতে পারো। তো আমার ক্ষেত্রে আমার অফিসেরও একটা ইন্টারনাল গ্রুপ ছিল, ওখানে অনেকে ছিল, বাট আমি যেটা থেকে নিয়েছিলাম সেটা হচ্ছে নো ব্রোকার। আমি নো ব্রোকারের 1 মাস সাবস্ক্রিপশন নিয়েছিলাম। তো সেখান থেকে আমি অ্যাকচুয়ালি ওনারদের নাম্বার টাম্বার পেয়ে যেতাম। তো কল লাগিয়ে জিজ্ঞেস করলাম যে অ্যাভেলেবেল আছে কিনা। তো ওনার বললো হ্যাঁ আছে। তো ওনারের সাথে কথা বলে সবকিছু করে ডিপোজিট নিয়ে এগ্রিমেন্ট বানিয়ে তারপরে আমি এখানে শিফট করে যাই। তো এরকম করে তোমরা ফ্ল্যাটটা খুঁজতে পারো। আচ্ছা, তো এখানে কাজ, তারপরে থাকা, সবকিছু তো হলো। এবার আসি খাবারের কথায়। তো এখানে কি বাঙালি ফুড পাওয়া যায়? হ্যাঁ, বাঙালি খাবার এখানে অবশ্যই পাওয়া যায়। মাছ, মাংস, ডিম সবকিছু পেয়ে যাবে। ভেজের মধ্যেও ভালো, সয়াবিন সবকিছুই পেয়ে যাবে আর কি। পোলাও টোলাও সবই পেয়ে যাবে। আর আমি তো বলবো এখানকার লোকাল ফুডও আমার খুব ভালো লাগে। যেমন আমি তো ব্রেকফাস্টে এখন ইডলি খাই। ইডলি আমার এত ভালো লাগে, কারণ নর্মাল আর সাম্বার টাম্বার দেয়, তো আলাদাই লাগে ভাই সকালে। আর দুপুরবেলার জন্য কিছু রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়েও খেতে পারো। ইভেন সুইগি জোম্যাটোতেও বলো ভাস্টলি অ্যাভেলেবেল বেঙ্গলি ফুড, ইভেন একটা চিপ প্রাইস। আমার তো মনে হয় দিল্লি ফিল্লির থেকেও এখানে কম দামে তুমি বাঙালি খাবার পেয়ে যাবে। আর যদি ফ্ল্যাটে ফ্ল্যাটে থাকো, তো মাছের দোকান এইসব তো আছে, মাছ, মাংস, চিকেন, ইভেন মাটনের দোকানও তোমরা পেয়ে যাবে। তো এইসব নিয়ে কোনো প্রবলেম নেই, এইসব তো আছে, এইসব ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ, একটা জিনিস সাজেস্ট করবো যে যদি তোমরা বাইরে থেকে অর্ডার করে খাও, তো একটু চেষ্টা করো যে ভালো রেস্টুরেন্ট থেকে খেতে, কারণ অনেকবার আমার ফুড পয়জনিং এবং টাইফয়েড অবধি হয়ে গেছিল। তো ওগুলো আমি কি করেছিলাম, কিছু স্ট্রিট ফুড মানে আলতু ফালতু দোকানে খেয়ে নিয়েছিলাম। তো এরকমটা করবে না, কারণ আমি অলরেডি এটা ফেস করেছি। আমার খুব মানে অসুবিধা হয়েছিল 1 সপ্তাহ পুরো ইঞ্জেকশন নিয়ে। তো বেটার হচ্ছে কোনো যদি খাও বাইরে থেকে, তো কোনো ভালো রেস্টুরেন্ট থেকে খাও, যেখানে খুব হাইজিন মেনটেন করে আর কি, সেরকম, বা নিজে রান্না করে খাও, সেটাই সবচেয়ে বেটার। আর যদি তোমরা বাঙালি হয়ে মানে খুঁজছো যে মাছের বাজার এখানে কোথায় পাবে, তো এখানে আমি মুনেকোলারের আশেপাশে থাকি। তো মুনেকোলারে একটা মাছের দোকান আছে যার নাম হচ্ছে সুশান্ত ফিশ স্টল, তারপরে কৃষ্ণা ফিশ স্টল,
এগুলো তোমরা গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবে। আর যদি অর্ডার করতে চাও তো কলকাতা থেকে অবশ্যই করতে পারো। আমি ওখান থেকে মাঝে মাঝে অর্ডার করি, মাছ ভাত মাংস ভাত এইসব করে খাই। তো বেশ ভালো, ওদের দামে কম মানে ভালো টাইপের ব্যাপার একটা। আর ওদের রেটিংও খুব ভালো, আমি দেখলাম কি অ্যারাউন্ড 4 প্লাস রেটিং আছে আর কি, যথেষ্ট ভালো রেটিং। তোমাদের যাদের সকালে মুড়ি খাওয়ার অভ্যাস আছে তো মুড়িও তোমরা এখানে খুব ভালো পেয়ে যাবে। কাকিমার দোকান যেটা বললাম বাঙালি হোটেল, যেটা মারাথালিতে আছে, গুগল ম্যাপে সার্চ করে দেখতে পারো, ওখানেও তোমরা মুড়ি পেয়ে যাবে। ইভেন সুইগিতেও বর্ধমানের মুড়ি এইসব পেয়ে যাবে, মানে পুরো বাঙালি টাইপের মুড়ি। চাল নিয়ে আমার একটা প্রবলেম হয়েছিল কি, আমার এখানকার ভাত প্রথমে একদমই ভালো লাগছিল না, তো অনেক রকম চাল ট্রাই করে তারপরে সুইগিতে দেখলাম ইভেন মিনিকেট রাইস এখানে অ্যাভেলেবেল আছে। তো মিনিকেট রাইসও তোমরা ইনস্টামার্টে পেয়ে যাবে। তো খাবার দাবার নিয়ে সেরকম কিছু প্রবলেম তোমার হবে না। তো বন্ধুরা, থাকা খাওয়া জব অপরচুনিটি এইসব হলো, এবার আসা যাক যে কালচারের কথায়। তো এখানে কি বাঙালি কালচার ফলো হয়? এখানে কি দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো এসব হয়? তো হ্যাঁ, এখানে সবকিছুই হয়। আমি নিজে এখানে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, ইভেন কালী পুজো অব্দি অঞ্জলি দিয়ে এসেছি। দুর্গাপুজো তো এখানে খুবই ভালো হয়, মানে আমার বাড়ির ওদিকে যা হয় তার থেকেও আমি বলবো এখানে বেটার হয়। আমার বাড়ি কলকাতায় নয়, তো সেই হিসাবে বলছি, আমার বাড়ির ওদিকে অন্য পুজো হয়। এখানে বেঙ্গলি অনেকগুলো অ্যাসোসিয়েশন আছে, তোমরা ইনস্টাগ্রাম রিল টিল অনেক কিছু পেয়ে যাবে। যখন দুর্গাপুজো আসে অনেক রকম রিল টিল বানায় যে কোথায় কোথায় দুর্গাপুজো হচ্ছে না হচ্ছে, কোথায় বেটার। ইভেন এই বছর যখন হবে আমি নিজেও তোমাদেরকে শেয়ার করে দেবো যে কোথায় কেমন। তো সেই দিকে তোমরা ঘুরতে পারো আর অঞ্জলিও দিতে পারো। কিছু খুব ইম্পর্টেন্ট ক্লাব আছে যেমন হোয়াইট ফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশন, তারপরে সোশিও কালচারাল অ্যাসোসিয়েশন, তো এরকম অনেক কিছু আছে যারা অ্যাকচুয়ালি এগুলো অর্গানাইজ করে। তো তাদের ফেসবুক পেজে গিয়ে তোমরা ফলো করতে পারো, সেখান থেকে তোমরা সব পুজো বা এরকম কালচারাল ইভেন্ট রিলেটেড সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। তারপরে তোমরা আসতে পারো, একসাথে এনজয় করা হবে। সো থাকা খাওয়া পুজো সবকিছুই তো কভার করে দিলাম যা যা বাঙালির দরকার। এবার একটা জিনিস রিসেন্টলি ইনস্টাগ্রামে আমি দেখছি কি খুব ট্রেন্ডিং এ আছে, যেটা হচ্ছে কন্নড় ভাষা নিয়ে একটু প্রবলেম। তো কন্নড় ভাষা নিয়ে কি সত্যি এরকম কিছু হয় বা এরকম মতভেদ বা ঝগড়াঝাটি টাইপের বা মারামারি এরকম কিছু কি হয়? তো দেখো, সত্যি বলতে আমি 2 বছর ধরে এখানে আছি, আমার সাথে কোনোদিন এরকম হয়নি। ইভেন আমি যতদূর দেখেছি লোকে আমাকে হেল্প করারই চেষ্টা করেছে, সে আমি জানি বা না জানি। আর আমি অবশ্য 2 বছর একটু একটু শেখার চেষ্টা করেছি নিজে থেকে। তো দেখো, একটা ব্যাপার হচ্ছে যে তুমি যখন নিজের স্টেট থেকে অন্য স্টেটে যাবে, তো আমার যেটা মনে হয় যে তোমার অবশ্যই সেই স্টেটের কালচারকেও একটু রেসপেক্ট করা উচিত, তাদের জিনিসপত্র কিছু শেখা উচিত। এরকম নয় যে আমি বাঙালি কলকাতা থেকে এলাম ব্যাঙ্গালোরে, এবার এখানে এসে আমি ওদেরকে বলবো যে তোরা বাংলায় বল, বা আমি কোনো অন্য রাজ্য থেকে এলাম বলবো তোরা হিন্দিতে বল। ওরা তো সেটা করবে না, তোমাকে ওদের মতো অ্যাডজাস্ট করতে হবে, ওরা তোমার মতো অ্যাডজাস্ট করবে না। আর সেটাই স্বাভাবিক। ইভেন বাংলাতেও যদি কেউ আসে তার থেকেও আমি এক্সপেক্ট করবো যে সে বাংলার ব্যাপারে কিছু শিখুক, সে বাংলা বলুক, বলুক না বলুক, অ্যাটলিস্ট সে ট্রাই করুক। তো এটা মানে আমারও এক্সপেকটেশন থাকবে বাঙালি হিসাবে। তো এইসব তো আছেই। আর হ্যাঁ, সেরকম ঝগড়াঝাটি আমার সাথে কিছু হয়নি। ইভেন আমি একটা জিনিস বলতে চাই যে আমি যখন প্রথমবার এসেছিলাম ব্যাঙ্গালোরে, তখন আমি এয়ারপোর্টে নেমে ক্যাব বুক করেছিলাম। তো আমার হোটেলের লোকেশনটা আমি একটু ভুল দিয়ে ফেলেছিলাম। তো ওই ক্যাব ড্রাইভার, মানে উনি এখানকার ছিলেন, উনি কানাডিগা ছিলেন, আর উনি হিন্দি বলেই চালাচ্ছিলেন। তো উনি আমাকে বললেন যে তুমি হোটেলটা ভুল বুক করেছো। তো আর সেখান থেকে মেন হোটেলের ডিস্টেন্স আরো 4-5 কিলোমিটার ছিল। তো উনি যদি আমার ওখানে ড্রপ করে দিতেন, আমার কতটা আবার হেঁটে হেঁটে খুঁজতে হতো যে কোথায় হোটেল আছে। তো উনি নিজে আমাকে বললেন যে তুমি কি প্রথমবার ব্যাঙ্গালোর এসেছো? আমি বললাম হ্যাঁ। তো উনি নিজে আমাকে ঘুরিয়ে নিয়ে গিয়ে আবার সেই হোটেলের সামনে ড্রপ করে দিল। তো এতটাই ফ্রেন্ডলি হয় এরা। মেন ব্যাপার এটাই যে তুমি যদি ওদেরকে রেসপেক্ট করো, ওরাও তোমাদেরকে রেসপেক্ট করবে। বা তুমি যদি গিয়ে এরকম করো যে কি বলবো, মানে তুমি নিজেকে বড় হনু মনে করো, এরকম ঝগড়া করতে চাও, তাহলে ঝামেলা তো হবেই। বাট হ্যাঁ, সেরকম কিছু প্রবলেম নেই, তুমি ভালো বিহেভ করো তো তুমিও ভালো বিহেভিয়ার পাবে, সেটা এক্সপেক্টেড। তো থাকা খাওয়া ঘুমানো পুজো এমনকি ভাষা সবকিছুই বললাম। এবার আসা যাক ব্যাঙ্গালোরের সবচেয়ে বড় জিনিস, যেটা ব্যাঙ্গালোরের সবচেয়ে ফেমাস, যার জন্য গার্ডেন সিটি অফ ইন্ডিয়াও বলা হয়। তো সেটা হচ্ছে এখানকার ওয়েদার। তো এখানকার ওয়েদার এতটাই ভালো, মানে ওয়েদার একটুখানি ড্রাই টাইপ। তো আমার থেকে সেরকম কোনো ঘাম বেরোয় না, মানে এখন দেখতে পাচ্ছ আমি ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে দিয়ে ভিডিও রেকর্ড করছি, সেরকম কিছু ঘাম আমার আসেনি। তো বুঝতে পারছো কেমন ওয়েদার। যদিও শীতকাল, বাট ইভেন গরমকালেও যদি আমি করি এত ঘাম আমার হবে না, কারণ এখানে ওয়েদার খুবই ড্রাই। তো খুবই মনোরম একটা ওয়েদার, মানে ভাল লাগবে তোমার। যেমন কলকাতায় আমরা যখন যাতায়াত করি তোমরা দেখবে যে একদম ঘাম ঝরে যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে, মানে সাফোকেশন ফিল হচ্ছে, সেটা এখানে হয় না। সবসময় ওয়েদার একটু ড্রাই থাকে। বাট হ্যাঁ, প্রবলেম হচ্ছে কি এখানে ডাস্ট প্রবলেম একটু আছে, যেহেতু সবসময় নতুন নতুন বিল্ডিং কনস্ট্রাকশন এইসব কন্টিনিউয়াসলি চলছে। তো ডাস্ট প্রবলেম একটু আছে। তো যাদের অ্যালার্জি, অ্যাস্থমা বা এরকম টাইনাসের প্রবলেম আছে, তোমরা একটু চেষ্টা করবে যে কিছু প্রিকশন নিয়ে এখানে আসার চেষ্টা করো, যে কিছু মেডিসিন যা তোমার দরকার সেগুলো অলরেডি কিনে নিয়ে আসো। দরকার হলে তোমরা ইমিডিয়েটলি সেটা ইউজ করতে পারো। আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে মাস্ক ব্যবহার করতে পারো। তো এটাও অনেকে করবে। বাট হ্যাঁ, এটা বলে রাখা দরকার ছিল, তো এটা বলে দেওয়া ভালো। তো ভালো ভালো কথা তো অনেক বললাম, এবার আসা যাক কিছু অসুবিধার কথায়, যেগুলো তোমরা ব্যাঙ্গালোরে এসে ফেস করতে পারো। কারণ সুবিধা তো সব জায়গায় থাকে, সুবিধা অসুবিধা দুটো নিয়েই আমাদেরকে চলতে হয়। তো এখানকার মেন প্রবলেম যেটা আমি ফেস করছি সেটা হচ্ছে এখানকার ট্রাফিক। মানে এখানকার এত ট্রাফিক জ্যাম লেগে যায় সকালে। আমার অফিস থেকে আমার ঘরের ডিস্টেন্স হচ্ছে এখন 60 কিলোমিটার। তো 7 কিলোমিটার ধরে রাখো 15 থেকে 30 মিনিটের বেশি লাগার কথা না, কিন্তু যখন মানে খুব ট্রাফিক জ্যাম হয়ে যায় না, তো আমার কখনো কখনো 1 ঘন্টাও লেগে যায়, মানে জ্যাম ছাড়তেই চায় না, এত খতরনাক জ্যাম হয়ে যায়। তো এটা একটা প্রবলেম। আর এর সাথে আরেকটা জিনিস আমি দেখেছি, সেটা হচ্ছে মাঝে মাঝে
এখানে গরমকালে যখন খুব ইয়ে হয়ে যায় আর কি, যখন খুব রোদ বেরোয়, জলের একটু প্রবলেম হয়। মানে আমি নিজে ফেস করেছি। আমার ফ্ল্যাটে মাঝে, মাঝে জল শেষ হয়ে যেত। জল থাকতো না, স্নান করার জলও থাকতো না। তো আমি অফিস বা কোনো মল-টলে গিয়ে স্নান-টান করে নিতাম। তো এই প্রবলেমটা একটু হয়। এর জন্য বলব যে তোমরা যেখানে ফ্ল্যাট বা রুম নিচ্ছ, তো আগে একটু চেক করে নিও। ১ম এ একটা জিনিস চেক করো কি অফিস থেকে যেন খুব বেশি দূর না হয়। আমি বলব ৪-৫ কিলোমিটার, যেটা আমি আগেও বলেছি। আর আরেকটা জিনিস একবার ওনারের সাথে জিজ্ঞেস করে নিও যে 24/7 ওয়াটার অ্যাভেইলেবিলিটি আছে কিনা। তো এই দুটো জিনিস অবশ্যই কনফার্ম করে নিও। আর হ্যাঁ, আরেকটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। তো আমি যে এরিয়াতে থাকি এখানে ইলেকট্রিসিটির একটু প্রবলেম হয়। মাঝে, মাঝে পাওয়ার অফ হয়ে যায়, মাঝে, মাঝে শর্ট সার্কিট হয়ে যায়, মাঝে, মাঝে সিঙ্গেল ফেজ হয়ে যায়। তো এসব প্রবলেম আমার গ্রামে হতো, এসব আমি এখানেও দেখছি। পপুলারিটি কি বলবো, জনসংখ্যা যে হারে বাড়ছে, যে হারে ইউটিলাইজ হচ্ছে, তার জন্য হয়তো এসব হয়। তো হ্যাঁ, এই জিনিসটা দেখে নিও যে তোমার রুম বা ফ্ল্যাট যেখানে নিচ্ছ সেখানে পাওয়ার ব্যাকআপটা অবশ্যই দেখে নিও। কারণ হয়তো তোমরা ঘরে বসে কাজ করতে একটু প্রবলেম হতে পারে। বাকি তো সব ম্যানেজ হয়ে যাবে আরকি। তো আমার যা, যা নলেজ ছিল সবকিছু তো তোমাদেরকে শেয়ার করলাম। তো তোমরা যদি এখানে আসতে চাও তো হ্যাঁ, অবশ্যই আসতে পারো। এখানে ভালো জব অপরচুনিটি আছে, খাবার-দাবার সবকিছুই ভালো, লোকজনও ভালো। অবশ্যই আসতে পারো। ইভেন কেরিয়ার অপরচুনিটি যদি চাও যে গ্রো করবে ভালো, যে টেক ফিল্ডে অনেক দূর যেতে চাও বা কোনো স্টার্টআপ করতে চাও বা অন্য কোনো কাজ, যেকোনো কাজ এখানে আসতে চাও, জব মার্কেট যথেষ্ট ভালো। তো তোমরা যদি চাও আমি আরেকটা সেপারেট ভিডিও বানাবো যে এখানে আইটি মার্কেট বা এইসব কেমন, বা আরো যা, যা। তো তোমরা কমেন্টে জানাতে পারো, আমি সেই নিয়ে ডিটেইল ভিডিও বানানোর চেষ্টা করবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ হবে। জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, তোমরা যদি না জানো আমি ব্লগও বানাই, তো আমার ব্লগগুলো গিয়ে দেখতে পারো চ্যানেলে। অনেক ব্লগ আমি আপলোড করেছি অলরেডি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও।